নিজের বাবাকে ছোট ছোট ছেলে মেয়েদের কথা মাথায় রেখে সিনেমা বানানোর অনুরোধ সর্বপ্রথম করেছিলেন। বোম্বেতে ভীষণ ব্যস্ত থাকার দরুন কিশোর কুমারকে কিছুতেই পাওয়া গেল না। এই ছবির প্রডিউসার পাওয়ার ক্ষেত্রেও যথেষ্ট সমস্যা দেখা দেয়। কেটে যায় প্রায় 2 বছর। নিজের বাবাকে ছোট ছোট ছেলে মেয়েদের কথা মাথায় রেখে সিনেমা বানানোর অনুরোধ সর্বপ্রথম করেছিলেন স্বয়ং সন্দীপ রায়। সেই অনুরোধের জেরেই সত্যজিৎ রায় গুপি গাইন বাঘাবাইন ছবিটি তৈরির পরিকল্পনা করেন ঠাকুরদা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কাহিনী অবলম্বন করে। প্রাথমিকভাবে সত্যজিৎ রায় গুপির চরিত্রের জন্য কিশোর কুমারকেই চেয়েছিলেন। চিত্রনাট্যের তাগিদেই লেখা হয়েছিল অজস্র গান। এই রকম মিউজিক্যাল ফিল্মের পরিকল্পনা এর আগে বাংলায় হয়নি বললেই চলে। কিন্তু বোম্বেতে ভীষণ ব্যস্ত থাকার দরুন কিশোর কুমারকে কিছুতেই পাওয়া গেল না। যদিও সন্দীপ রায়ের লেখা থেকে জানা যায় ওই গুপির চরিত্র নিয়ে কিশোর কুমার ও সত্যজিৎ রায়ের মধ্যে কথাবার্তা অনেক দূর এগিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত যখন কিশোর কুমারকে পাওয়া গেল না, তখন সত্যজিৎ রায় আবার নতুন করে ভাবতে শুরু করলেন এবং ওনার মাথায় এলো তপেন চট্টোপাধ্যায়ের কথা। সেই মতো শুরু হলো নতুন প্রস্তুতি। প্রাথমিকভাবে কাস্টিং ভাবার সময় দুজনের কথা রায়মশাই ভেবেই রেখেছিলেন, রবি ঘোষ এবং সন্তোষ দত্ত। শুরু হলো জোর কদমে প্রি প্রোডাকশন। এই সবই কিন্তু 1966 সালের কথা। ছবির কাজ কিন্তু শুরু করা গেল না। এবার দেখা দিল বাজেটের সমস্যা। অজস্র আউটডোর, অসংখ্য চরিত্র, প্রচুর গান। এক কথায় বলা যায় গুপি গাইন বাঘাবাইন ছিল আক্ষরিক অর্থেই একটি লার্জ স্কেল ফিল্ম। এই ছবির প্রডিউসার পাওয়ার ক্ষেত্রেও যথেষ্ট সমস্যা দেখা দেয়। কেটে যায় প্রায় 2 বছর। অবশেষে এগিয়ে আসেন পূর্ণিমা পিকচার্সের শ্রীমতী পূর্ণিমা দত্ত। পূর্ণিমা দেবী সত্যজিৎ রায়কে বলেন, বাজেট যাই হোক না কেন, আমি এই ছবির প্রযোজনা করছি আমার ছেলে মেয়ের কথা ভেবেই। পূর্ণিমা দেবীর এক ছেলে ও এক মেয়ে, অরিজিৎ ও পিয়ালি, তখন বেশ ছোট। বাংলা সিনেমার খবর যারা রাখেন তারা অবশ্যই অরিজিৎ দত্তকে নিশ্চয়ই চেনেন। যাই হোক, হই হই করে শুরু হলো গুপি গাইন বাঘাবাইন ছবির কাজ। এই প্রসঙ্গে জানাই, আজ থেকে 57 বছর আগে এই ছবির বাজেট ছিল 6.5 লক্ষ টাকা। এই ছবিতে অভিনয় করতে গিয়ে প্রাথমিকভাবে রবি ঘোষ কিন্তু খুবই চিন্তিত ছিলেন, কারণ উনি একদমই ঢোল বাজাতে জানতেন না। বাঘাবাইনের ভূমিকায় অভিনয় করার জন্য এরপর রবি ঘোষ বেশ কিছুদিন ক্ষীরোদ নট্টর কাছে ঢোল বাজানোর তালিম নেন। এই সিনেমার একটি গানের রেকর্ডিংয়ে ঢোল বাজাচ্ছিলেন প্রবাদ প্রতিম রাধাকান্ত নন্দী। সত্যজিৎ রায় তখন রাধাকান্ত নন্দীকে বলেন, বসে ঢোল বাজানো বিষয়টা একরকম, কিন্তু যখন ঢোল গলায় বা কাঁধে ঝুলিয়ে দাঁড়িয়ে বাজানো হয় তখন তো বিষয়টা একদম আলাদা। এই ডিটেলগুলো তুমি রবিকে ভালো করে বুঝিয়ে দাও। অর্থাৎ এই ব্যাপারে রবি ঘোষকে রাধাকান্ত নন্দীও অনেকটাই সাহায্য করেছিলেন। গুপি গাইন বাঘাবাইন ছবিটি মুক্তি পেয়েছিল 1969 সালের 8ই মে। এটিকেই বাংলার প্রথম লার্জ স্কেল মিউজিক্যাল ছবি বলা যায়। এই ছবির কস্টিউমও ছিল বেশ ব্যতিক্রমী। প্রায় সবকিছুই তৈরি করা হয়েছিল আর্টিস্টদের মাপ অনুসারে। বেশ কিছু তো তৈরি করেছিলেন স্বয়ং সত্যজিৎ রায়। হাল্লার মন্ত্রীর মুকুট, বরফির টুপি এবং চশমা সবই মানিকবাবুর নিজের হাতে তৈরি। বরফির চশমার কিন্তু কোনো কাঁচ ছিল না। কাঁচের জায়গায় যেটা ছিল সেটা হলো পুরনো ছবির নেগেটিভ। এই ছবির ইনডোর শুটিং হয়েছিল NT1 স্টুডিওতে। শুটিং চলাকালীন এই সিনেমার সেট ডিজাইনের কথা ছড়িয়ে পড়ে এবং অনেকেই সেট দেখতে আসেন। সন্দীপ রায়ের স্মৃতিচারণ থেকে জানা যায়, একদিন নিজের ফ্লোরে শুটিংয়ে ঢোকার আগে স্বয়ং মহানায়ক উত্তম কুমার খুবই উত্তেজিত হয়ে গুপি গাইন বাঘাবাইনের সেট দেখতে এসেছিলেন। আর এই সেটের প্রসঙ্গে যার নাম উল্লেখ না করলেই নয়, তিনি হলেন এক ও অদ্বিতীয় বংশী চন্দ্রগুপ্ত। তথ্য বলছে, এই ছবি মুক্তি পাওয়ার পর 104 সপ্তাহ চলেছিল। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এটি একটি মাইলস্টোন। তবে এই ছবির পর আবার দ্বিতীয়বার রূপলী পর্দায় গুপি বাঘাকে দেখার জন্য দর্শককে কিন্তু অপেক্ষা করতে হয়েছিল 11 বছর। 1980 সালের 19শে ডিসেম্বর মুক্তি পেয়েছিল হীরক রাজার দেশে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কাহিনী নিয়ে পরের পর্বে। তবে যাওয়ার আগে গুপি বাঘার গান একটু গেয়ে আজকের পর্ব শেষ করব। ওপার থেকে আপনারাও একটু গলা মেলান। মহারাজা তোমারে সেলাম সেলাম সেলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম।
বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। মহারাজা তোমারে সেলাম